ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ডাকসুতেও জমজমাট প্রচার, ডাকসুতে নবীনদের ভোটার করার দাবিতে আজও ছাত্রদলের বিক্ষোভ। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস। হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। হুমকিতে সমুদ্রের জীববৈচিত্র্য, ৮ বছরে কুয়াকাটায় ভেসে এসেছে শতাধিক মৃত ডলফিন। জেলেদের অসচেতনতা ও মাইক্রোপ্লাস্টিকের কারণে মৃত্যু বলছেন বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। অংশ নেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল আরও ৭টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামাত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে অনলাইন অফলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা। এ নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন
ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এদিন সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে অনলাইন ও অফলাইনে প্রোপাগান্ডা চালিয়ে সংঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। এই যে আমরা এত রক্তের উপর থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বসলো, কিন্তু পরিবর্তন কিন্তু নেই। দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমরা সরে আসবো, কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, SM ফরহাদের উপর দায় দিয়ে দাও, মহিউদ্দিন খানের উপর দায় দিয়ে দাও, যাই হোক সেটা হচ্ছে দায় দিয়ে দাও। এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ সময় অনলাইনে পরস্পরের প্রতি বট বাহিনীর আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষাদগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনাদের সকলকে আমি আহ্বান করব, আপনারা রাষ্ট্রের সাথেও, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রের থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এর আগে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের করা রিটের ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের প্রার্থী BM ফাহমিদা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছে জাভলিনের কাছে। জাভলিন, নির্বাচনী প্রচার প্রচারণা একেবারে জমে উঠেছে। জানেন যে আর সপ্তাহখানেক পরেই ভোট গ্রহণ। সেই জায়গা থেকে প্রত্যেকটি দলের, বিশেষ করে প্রত্যেকটি প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা, তারাও তাদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদের প্রচারণা চালাচ্ছেন। আজকে সকাল থেকে সারা দিনই পুরো ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে, কলাভবনের সামনে, লাইব্রেরির সামনে, বিভিন্ন এলাকায়, মধুর ক্যান্টিনে এই যে প্রচারণা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং আমরা আজকে সকাল থেকে দেখেছি ছাত্র দলের সমর্থিত যে প্যানেল রয়েছে কিংবা ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, তাদের প্রত্যেকেই কিন্তু আজকে বেরিয়েছিল। এবং এখনও কিন্তু আমরা দেখছি আসলে এই ৩টা ২০-এ শুরু হবার কথা রয়েছে যে নির্বাচনী ইশতেহার শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই প্যানেলের তারা কিন্তু আজকে বেশ ঘটা করে এখানে তাদের নির্বাচনী ইশতেহার ডাকসুতে সেটি তারা প্রকাশ করবে। এটির অপেক্ষায় কিন্তু অনেক শিক্ষার্থীরা আছেন, যেহেতু তারা একটি অন্যতম বড় শক্তি এই নির্বাচনে। আরও একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে যে ঘটনাগুলো ঘটছে, এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে কিন্তু আজকে আমরা দুই দলেরই প্রার্থীরা বলেছেন। বিশেষ করে গণমাধ্যমে যখন আমরা তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, সাদেক কায়েম যিনি ভিপি প্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এবং একই সঙ্গে ছাত্র দলের যারা যিনি রয়েছেন জিএস পদপ্রার্থী, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এই যে ক্যাম্পাসগুলোর একটা শান্ত পরিবেশ রয়েছে কিংবা একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে, সেখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা কিন্তু চালাচ্ছে, সেটি অনলাইনে অফলাইনে। এবং সাদেক কায়েম যিনি বলেছেন এটি আসলে পতিত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কিন্তু এটি বিভিন্নভাবে এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে বলে তারা অভিযোগ এনেছেন এবং এ বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখি যে বিন ইয়ামিন মোল্লা একটি কথা আজকে একটি প্রতিবাদ জানিয়েছিলেন সকাল দিনের শুরুতে, যে টানা ৫-৭ দিন বন্ধের বিষয়ে। সেটি কিন্তু এর পরবর্তীতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেই বিষয়ে ৭ তারিখে ক্লাস হবে বলে তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়েছেন, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে খুব জমজমাট এবং উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। আমরা জাহাঙ্গীরনগরের খবর জানতে চলে যাচ্ছে, সেখানে ডাকসু নির্বাচনের খবর জানাবেন মোজাফফর হোসেন জয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ম জাতীয় সংসদ কেন্দ্রীয় সংসদ নির্বাচন চলছে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে এবং ভোটার এবং প্রার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে প্রার্থীরা ভোটার চাচ্ছে এবং বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু দারুণভাবে তাদের প্রস্তাবও তুলে ধরছেন প্রার্থীদের কাছে। একই
একই সাথে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে একই সাথে 3-4টি প্যানেলের যে ভিপি পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু একই জায়গাতে ভোট চাচ্ছেন, একে অন্যজনের সাথে আলিঙ্গন করছেন। এই যে সৌহার্দ্যপূর্ণ নিদর্শন, সেই নিদর্শন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন সেই সমস্ত প্রার্থীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। সেটি হচ্ছে, অভিযোগ নয় ঠিক, তারা অনুরোধ করেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণার জন্য যে শিক্ষার্থী বা ভোটারদের কাছে দেওয়ার জন্য যে সময়টি দরকার, অর্থাৎ এই সময় সাধারণত ক্লাস পরীক্ষা এবং শিক্ষার্থীরা ক্লাসে থেকে থাকেন, যার ফলে কিন্তু তারা ঠিক মতো বিশেষ করে 12,000-এর ভোটারের কাছে তারা যেতে পারছে না এবং নিজেদের বিভিন্ন তথ্য এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরতে পারছে না। ফলে নির্বাচনে তাদের একটি সংকট তৈরি হচ্ছে। তাই তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অন্ততপক্ষে নির্বাচন প্রচারণাকালীন সময়ে যাতে বিশেষ করে ক্লাস এবং শিক্ষা ব্যবস্থাপনায় একটু শিথিলযোগ্য করা হয়, যাতে তারা প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। মেয়ে প্রার্থীদের কাছ থেকে ওই অভিযোগ এসেছে যে তাদেরকে বিভিন্নভাবে অনলাইনে হয়রানিমূলক মন্তব্য করা হচ্ছে, সেটিও যেন নির্বাচন কমিশন ঠিকভাবে দেখভাল করে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। দাবি দাওয়া আদায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন যেরকম অবস্থান কর্মসূচি বিক্ষোভ করছেন, একই সাথে রাকসুর নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বৈঠক, মনোনয়নপত্র উত্তোলন, জমা, সব মিলিয়ে জমজমাট একটি পরিস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন। তারা বেলা 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন, সেখানে বিক্ষোভ করেন। তারা যেটি দাবি করেছেন যে 2024-25 শিক্ষাবর্ষের যেসব নবীন শিক্ষার্থীরা আছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই দাবি জানিয়ে সেখানে তারা 2টা পর্যন্ত অবস্থান করেছিলেন। এরপর এখন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন যে মার্কেট আছে সেই তার সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি সেটি চলমান থাকবে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি থাকবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচন কমিশন একটি বৈঠক করেছে। তারা বলেছেন যে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পাবে কিনা কালকে তারা একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবেন যে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা এবার ভোটার হতে পারবেন কিনা। এবং অন্যদিকে আজকে মনোনয়নপত্র উত্তোলনের যে সীমা সেটি গতকাল শেষ হয়েছিল, তারপরও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও 2 দিন সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আজকে এবং আগামীকাল মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন এবং একই সাথে আজকে থেকে যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সেটিও চলমান রয়েছে। যদিও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন ডোপ টেস্টের যে ফলাফল সেটি পেতে দেরি হওয়ায় তারা যে মনোনয়ন জমা দেওয়ার কথা সেটি দিতে পারছেন না। নির্বাচন কমিশন বলছে যে কালকে থেকে তারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সব মিলিয়ে একটি জমজমাট যে নির্বাচনের আভাস সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশে একটি জমজমাট নির্বাচন উদযাপন করতে চান। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা, যৌথ বাহিনীর সহায়তায় গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ, 2 একর জমি উদ্ধার। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও চলছে 144 ধারা। মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, বন্ধ ক্লাস পরীক্ষা। সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। শনিবার রাতে দেরিতে ভাড়া বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এর জেরে শিক্ষার্থী ও স্থানীয়রা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এখানকার যে পরিবহন সিন্ডিকেট বলি, আবাসন সিন্ডিকেট বলি বা ওভারঅল পুরো সিন্ডিকেটগুলো জোবরাবাসী যেভাবে দখল করে শিক্ষার্থীদের যে বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করেছে বা শিক্ষার্থী হেনস্থা করেছে তার একটা ক্ষোভের প্রতিফলন। পুলিশ প্রশাসন যখন আসলো, সেনাবাহিনীরা যখন আসলো, তখন তারা যখন গ্রামে ঢুকলো, তারপরে আমাদের ভাইরা আহত হয়ে ফিরে আসলো 2টা। তো তার মানে হচ্ছে সন্ত্রাসীরা ওখানেই ছিল, কিন্তু
তাদের গ্রেপ্তার করা হয়নি। আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? আমার ক্যামেরা ভাঙি ফেলছে, আমার ওই বাড়িটা ভাঙি ফেলছে, বাড়িটা মানে সব ভাঙি ফেলছে। আমি হাত জোর করে বলছি আমরা তো বিনা দোষী, আমাদের এরকম অত্যাচার কেন করতেছো? এই ঘটনাটা যারা করছে, যখন থেকে প্রথম থেকে শুরু, আমি চাচ্ছি তাদের শাস্তি হোক। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সাথে সম্পর্ক শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করার জন্য আজ সকালে একটি শান্তি কমিটি গঠন করা হয়, সম্প্রীতি কমিটি গঠন করা হয়, যেখানে 21 সদস্য বিশিষ্ট একটি সম্প্রীতি কমিটি গঠন করা হয়। এবং তার পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি, আজ দুপুর 2টার পরে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় যে মুরব্বী আছেন, তারা বিশ্ববিদ্যালয়ে মিটিং, তারা আলোচনায় বসেছেন আসলে এই কিভাবে একটি সমাধানে আসা যায়। এর পাশাপাশি আরেকটি বিষয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা জেনেছি যে আজ আগামীকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা, সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকেই যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এবং পুরো বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল বিকাল 5টার পর থেকেই আসলে শিক্ষার্থীরা যখন ঘটনাস্থল থেকে হলে ফিরে আসে এবং এলাকাবাসীও তারা তাদের অবস্থান থেকে যখন পিছনে ব্যাক করে, তার পরবর্তী থেকে যখন যৌথ বাহিনী পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করে। এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে। আমরা বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদেরকে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিয়ে দেখেছি। এছাড়াও শিক্ষার্থীদের তেমন একটা আমরা ক্যাম্পাসে দেখা যায়নি, অর্থাৎ শিক্ষার্থীরা সবাই হলে অবস্থান করছেন। এর পাশাপাশি যারা যে এখানে আছেন সেখানে অবস্থান করছেন। এছাড়া আমরা যে দুপুর 2টায় যে মিটিংটা শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে এবং সেখানে আসলে কিভাবে এই যে দুইটা শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে বিরোধ সেটাকে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে। এছাড়া একটি সর্বশেষ খবর এইমাত্র আমরা পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা বিক্ষোভ করছেন যে বিশ্ববিদ্যালয়ের নীরব ভূমিকার কারণে কেন এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তারা বিক্ষোভ করছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেনাপ্রধান ও প্রধান বিচারপতির মধ্যে বৈঠক নিয়ে কিছু জানা নেই আইন উপদেষ্টার। দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে, বিচলিত হওয়ার কিছু নেই। আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যে যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নেই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। কক্সবাজারের বাঁকখালী নদীকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে বেশ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে 2 একর জমি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাঁকখালী নদী যার তীর দখল করে নির্মাণ করা হয়েছে একের পর এক স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল 9টায় উচ্ছেদ কার্যক্রম শুরুর কথা থাকলেও কিছুটা দেরি হয়। প্রথমে কাগজপত্র নিয়ে জমির মালিকরা প্রতিবন্ধকতা তৈরি করলেও বন্ধ করতে পারেনি উচ্ছেদ কার্যক্রম। যৌথ বাহিনীর সহায়তায় বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। তবে স্থানীয়দের দাবি, হঠাৎ উচ্ছেদ কার্যক্রমে বিপাকে পড়েছেন তারা। কেউ শুনতে পারছি, কেউ শুনতে পারি নাই। আজকে সকালবেলা এগুলি উচ্ছেদ অভিযান চলছে, তাহলে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্ত করতে সরকারকে 4 মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার এসে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উচ্ছেদের প্রথম দিনে 2 একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানায় BIWTA। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো
2 একরের মতো জায়গা অবমুক্ত হয়েছে এবং আমরা এটা চলমান থাকবে। প্রশাসন বলছে নদী সম্পূর্ণ দখলমুক্ত করার আগ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না, ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। বিআইডব্লিউটি এর তথ্য মতে বাকখালী নদীর তীরে অবৈধ দখলদার রয়েছে 188 জনেরও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, সিলেটে দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে এই সিরিজ টাইগারদের ঘুরে দাঁড়াতে চায় ডাচ বাহিনী। নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। সকালে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে বিভিন্ন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় সড়কের পাশে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 11টার দিকে জেলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে গাড়ির মালিক ও চালকরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে দুপুর 1টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুমকিতে সমুদ্রের জীববৈচিত্র্য, একের পর এক প্রাণ হারাচ্ছে ডলফিন সহ সামুদ্রিক প্রাণী। 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে 132টি মৃত ডলফিন, অথচ হয়নি একটি বৈজ্ঞানিক ময়নাতদন্ত। তাই জানা যাচ্ছে না মৃত্যুর প্রকৃত কারণ। বিশেষজ্ঞরা বলছেন জেলেদের অসচেতনতা এবং মাইক্রোপ্লাস্টিকের কারণে মৃত্যু হতে পারে এসব প্রাণীর। কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন। গত আগস্ট মাসেই ভেসে এসেছে 4টি মরদেহ। এর মধ্যে একটি বোটেলনোজ ও বাকি 3টি ইরাবতী প্রজাতির ডলফিন। প্রতিটির শরীরে ছিল ক্ষতচিহ্ন। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য মতে 2018 সাল থেকে এ পর্যন্ত সৈকতে ভেসে আসা মৃত্যু ডলফিনের সংখ্যা 132টি। এর কোনোটিরই ময়না তদন্ত হয়নি। জানা যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ। প্রত্যেক জেলেকে অ্যাওয়ারনেস করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে সমুদ্রে বের হওয়ার একটা বিষয়, মাছ ধরার যে বিষয়গুলো, এগুলো নিশ্চিত করা দরকার। জেলেদের যে ছোট যে টুকরা যে জালগুলো যেগুলো সমুদ্রে ফেলানো হয়, ওই জালগুলো অনেক ডলফিনের মুখে বাধা অবস্থা আছে। আমরা বারবার জেলেদের সাথে সচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছি যাতে টুকরা জালগুলো ফেলানো সমুদ্রে না হয়। স্থানীয় জেলেদের দাবি, সমুদ্রে ইদানিং ডলফিন বেশি দেখা যাচ্ছে। জাল ফেললে অনেক সময় প্রাণীটি আটকা পড়ে মারাও যায় কোনো সময়। এই ডলফিন মাছগুলা যে মারে, যে জালে আর যে কারণে মরে, এটা আসলে পদক্ষেপ নেওয়া উচিত। বেশিরভাগে মারা যায় আপনার জাহাজ আছে না, বড় বড় জাহাজ, ওইগুলোর সামনে আছে, ওইগুলো আপনার বাড়ি খেলে মারা যায়। ফরেনসিক রিপোর্টের মাধ্যমে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন গবেষকরা। বেশিরভাগ জেলেদের জালে আটকা পড়ে, জেলেরা সেটাকে কোনো রকম করে ছাড়াই দেয় এবং সে হয়তো ওই মুহূর্তে মনে করতেছে যে লাইভ, সে বেঁচে আছে, কিন্তু একটা পর্যায়ে সে নিস্তেজ হয়ে মারা যায়। তবে বৈজ্ঞানিক গবেষণার জন্য ফরেনসিক পরীক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বন বিভাগের। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ফিশারি ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমরা কথা বলেছি, ফরেনসিক রিপোর্ট নিয়ে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণটা আমরা অবহিত হতে পারি কিনা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উপকূলীয় সমুদ্রের পানিতে 179 ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এটি ডলফিন মৃত্যুর অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন সিইসি। সরাসরি যাচ্ছে সেখানে। শুধু ভোটাররা যারা ভোট দিতে তারা এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না। যারা মব সৃষ্টি করতে চায়, তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আর তা বলে যে উনি জানতে চাইলেন যে আপনারা তো, আমরা তো পত্রপত্রিকা দেখেছি আপনারা আরপিও সংশোধন করেছেন, কন্ডাক্ট রুলসে কিছু পরিবর্তন আনছেন, তো এখন নর্মালি মেজর কী ধরনের পরিবর্তন আপনারা আনছেন এটা জানতে চাই। ওনার আগ্রহটা জানার। উনি একটা কথা ফাঁক দিয়ে বলেছেন, এটা বলেছে চারিদিকে তো দেখি কনস্পিরেসি থিওরি, নানা ধরনের গুজব। আমি হ্যাঁ, এই দেশটা হইলো গুজবের দেশ। এটা হইলো গুজবের দেশ। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে, বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে। তো বলে যে এই জন্য আমার জন্য উনি আবার এই যে এই গুজবটাকে
দূর করতে চান আর কি, যে আমি দেখেন এগুলো গুজবকে বেশি কানে নিতে নেই। আমার অভিজ্ঞতা হলো, আমার তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বেশি গুজব কানে না নেওয়াটাই বেটার এটা। তো ওনাকে আমরা মেজর কি অ্যামেন্ডমেন্টস আমরা সাজেস্ট করেছি এগুলো বলেছি। আমরা বললাম যে আমরা তো একটা কনস্টিটিউশনাল আমাদের আরপিইউতে একটা প্রভিশন ছিল, পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট বাতিল করে দেওয়ার প্রভিশন ছিল, এটা বাদ দেওয়া হয়েছিল মাঝখানে, এটা আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি। তো আর একটা কথা বলেছিলেন যে ওই যেটা উনি জানতে চেয়েছেন, যারা ইলেকশন কন্ডাক্ট করে তাদের পক্ষপাতিত্ব থাকবে কিনা। আর সরকার তো সিইসি বলেছেন যে শুনানিতে 95% তো সরকার এই ইলেকশন করে, 5% ইলেকশন কমিশনের ভূমিকা থাকে, 95% সরকার করে। আমি বললাম যে কথাটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা দুইটা আছে, একটা ব্যাখ্যা না। একটা ব্যাখ্যা হলো যে 95% সরকার কন্ট্রোল করে নিজেদের পক্ষে রেজাল্টটা নিয়ে আসে, এটা একটা এক ধরনের ব্যাখ্যা। রেজাল্টটা নিজের পক্ষে আনার জন্য 95% এনার্জি খরচ করে সরকার। আরেকটা ব্যাখ্যা হলো সরকার 95% সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া, যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের 95% হলো জনগণের পক্ষে সরকারের কাজ, সরকারের বিভিন্ন এজেন্সিগুলা, যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আমরা যদি ধরি, এই যে আমার পুলিশ, তারপর বিডিআর, আর্মি, সবাইকে নিয়ে যে আমরা ইলেকশন করবো। সুতরাং সেই দিক থেকে 95%, বাট এটা সৎ উদ্দেশ্যে 95%, সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রিবিউশনটা। কিন্তু অতীতে এমন হয়েছে ওই 95%টা মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেরকম একটা ব্যবস্থা হয়েছে। তো উনি বলে যে হ্যাঁ ইউ আর রাইট, এটা ঠিক। আমাদের সাথে দেখেন সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই। আমরা তো ইলেকশন কমিশন একা তো ইলেকশন করতে পারবো না। আমার পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিজিবি লাগবে, টাকা পয়সা লাগবে, আমার রিটার্নিং অফিসার লাগবে, প্রিসাইডিং অফিসার লাগবে, পুলিং অফিসার লাগবে, তো সব তো সরকারের লোকই। সুতরাং সরকারকেও একদম ইগনোর করে তো ইলেকশন করা তো সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। ওনাদের সহযোগিতা নিয়েই আমরা করবো। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা দেখতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি সব গভর্নমেন্ট এজেন্সিকে বলে দিয়েছেন যে তোমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করো, উনি তো বলে দিয়েছেন। তো তারপরে একটা কথা তো নিয়েছিলেন যে আপনি দেখেন ওই 95% যেটা যে রেজাল্ট যে পক্ষে নিয়ে আসার জন্য যে করা, আমার তো সে কোনো সমস্যা নেই। কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব, উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আমাকে তো যদি বলতো যে কোনো সময় বলতো যে এটা করেন ওটা করেন ওটা, আমাকে তো উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সে ব্যবস্থায় রেখেছেন। একটিবারের জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওইটা ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি কোনো ধরনের। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।